শিক্ষক নিয়ম শেখায় কিন্তু বিজয়ীরা নিয়ম বানায়, নিয়ম বানাইতে হবে। ওকে, সো চলো আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করি। আমাদের আজকের ক্লাসে আমরা কি কি দেখবো? গাণিতিক সমস্যা সমাধান দেখবো, এমসিকিউ সলভ দেখবো। ঠিক আছে, সো এই চ্যাপ্টার তো অনেকগুলো ম্যাথই করালাম। আজকে আমি এক্সপেক্ট করব যে প্রথমে তোমরা ম্যাথটা সলভ করবা, এরপর না পারলে আমি তোমাদেরকে দেখাই দিব। দেখো, এম ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে এইচ স্বল্প উচ্চতায় তোলা হলো। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান জি হলে প্রমাণ করো যে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুটির ওজন 2mgh/r পরিমাণ হ্রাস পায়। আর হলো ভাইয়া পৃথিবীর ব্যাসার্ধ। যেমন এটা কিন্তু একটা একাডেমিক এন্ড এডমিশন বোথ স্ট্যান্ডার্ড ম্যাথ। ঠিক আছে, সো এই হলো আর কি অবস্থা। দেখো, এম ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে এইচ স্বল্প উচ্চতায় তোলা হলো। এম ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে এইচ স্বল্প উচ্চতায় তোলা হয়েছে। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জি হলে প্রমাণ করো যে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুটির ওজন 2mgh/r পরিমাণ হ্রাস পাবে। আর হলো এখানে পৃথিবীর ব্যাসার্ধ। আর হলো কি? আর হলো হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, আর হলো কি? আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। দেখো, এম ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে এইচ স্বল্প উচ্চতায় তোলা হলো। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান যদি জি হয়, প্রমাণ করতে হবে যে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুটার ওজন 2mgh/r পরিমাণ হ্রাস পাবে। সবাই কোয়েশ্চেনটা একটু তুলে ফেলো। কোয়েশ্চেনটা সবার তোলা হয়ে গেলে একটু ডান লিখো। ঠিক আছে, কোয়েশ্চেনটা যদি সবার তোলা হয়ে যায় তাহলে একটু ডান লিখো তো ভাইয়া। কোয়েশ্চেনটা সবার তোলা হলে একটু ডান লিখো ফার্স্ট। ওকে, কোয়েশ্চেনটা সবার তোলা হলে একটু ডান লিখো। কোয়েশ্চেনটা সবার তোলা হলে একটু ডান লিখো ভাইয়া। কোয়েশ্চেনটা সবার তোলা হলে একটু ডান লিখো। ঠিক আছে, কোয়েশ্চেনটা সবার তোলা হলে একটু ডান লিখো ফার্স্ট। কোয়েশ্চেনটা সবার তোলা হলে একটু ডান লিখো ভাইয়া। এম ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে এইচ স্বল্প উচ্চতায় তোলা হলো। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান জি হলে প্রমাণ করো যে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুটার ওজন 2mgh/r পরিমাণ কি পাবে? হ্রাস পাবে। অলোক দেবনাথ কমেন্ট পড়ছি। ঠিক আছে, আচ্ছা, তো এখন একটা জিনিস দেখো, আমরা এই কোয়েশ্চেনটা তাহলে কিভাবে সলিউশন করব। এই কোয়েশ্চেনটা কিভাবে সলিউশন করব, তোমাদের একটা জিনিস বুঝতে হবে। দেখো, ভূপৃষ্ঠ হতে আজকে একটা জিনিস তোমাদের বলে দেই। দেখো, ধরো এটা ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ এন্ড এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, ফর এক্সাম্পল আর। তো স্বল্প উচ্চতায় মানে ভূপৃষ্ঠ হতে একদম ক্ষুদ্র একটা উচ্চতায় কোন একটা বস্তুকে তোলা হয়েছে। এই উচ্চতায় ধরো এই যে এইচ উচ্চতায় তোলা হয়েছে। এইচ উচ্চতায় কোন একটা বস্তুকে সাপোজ ফর এক্সাম্পল এখানে তোলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের এই যে ভূপৃষ্ঠে যদি অভিকর্ষজ ত্বরণ জি হয়, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ হলো জি প্রাইম। তাহলে এইচ স্বল্প উচ্চতা, এটার মানে আমাদেরকে একটু বুঝতে হবে। এইচ স্বল্প উচ্চতা বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি, এইচ স্বল্প উচ্চতা বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি সেটা আমাদের বুঝতে হবে। দেখো, এইচ স্বল্প উচ্চতা মানে এখানে আর এর মানের চাইতে এইচ এর মান কিন্তু কম। আর ইজ লেস দেন এইচ, গ্রেটার দেন, সরি উল্টা লিখছি। এইচ স্বল্প উচ্চতা মানে এইচ এর মান পৃথিবীর ব্যাসার্ধের চাইতে অনেক ছোট। এইচ এর মান পৃথিবীর ব্যাসার্ধের চাইতে কি? অনেক ছোট। এই কন্ডিশনটা, ঠিক আছে, এই কন্ডিশনটা মানে পৃথিবী থেকে, পৃথিবীর পৃষ্ঠ হতে তুমি একদম স্বল্প উচ্চতায় উঠাইছো। রমাদানের ক্লাস হবে 11টায় এন্ড আগামী পরশুদিন থেকে 11টায় তোমাদের ক্লাস স্টার্ট হবে। ঠিক আছে, সো একটা জিনিস একটু খেয়াল করো, আমাদেরকে বলছে পৃথিবীর পৃষ্ঠ হতে একদম স্বল্প উচ্চতায় তুমি উঠাইছো। পৃথিবীর পৃষ্ঠ হতে একদম, দেখো, পৃথিবীর পৃষ্ঠ থেকে একদম স্বল্প উচ্চতায় এইচ উচ্চতায় উঠাইছো। একদম স্বল্প উচ্চতা মানে একদম ছোট একটা উচ্চতা। এইচ উচ্চতায় কি করছো? উঠাইছো। পৃথিবীর পৃষ্ঠ হতে, এই যে এটা হলো পৃথিবীর পৃষ্ঠ, এই যে এটাই হলো পৃথিবীর ব্যাসার্ধ। এই পৃষ্ঠ হতে তুমি একদম এইচ মানে এই ক্ষুদ্র একটা ডিস্টেন্সে তুমি কি করছো? উঠাইছো। মানে এইচ এর মানটা আর এর চাইতে অনেক ছোট। সো যখন তোমার এইচ এর মানটা আর এর চাইতে অনেক ছোট হবে, একটা নোটস লিখে রাখো। তখন তুমি এই যে একটা ফর্মুলা শিখাইছিলাম জি প্রাইম সমান 1 - 2h/r ইনটু জি, এটা অ্যাপ্লাই করতে পারবা।
ঠিক আছে, তোমাদেরকে নরমালি কি শিখাইছিলাম, দুইটা ফর্মুলা শিখাইছিলাম। একটা ফর্মুলা হচ্ছে জি প্রাইম সমান 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। আরেকটা ফর্মুলা শিখাইছিলাম জি বাই জি প্রাইম ইকুয়াল আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই দুইটা ফর্মুলা তোমাদেরকে আমি শিখাইছিলাম, রাইট? দুইটা ফর্মুলাই কিসের জন্য? ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর ভ্যালু বের করার জন্য। দুইটা ফর্মুলাই কিসের জন্য বলছিলাম? ভূপৃষ্ঠে হতে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় কার মান? জি এর মান বের করার জন্য, জি এর মান বের করার জন্য, জি এর মান বের করার জন্য। সো ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জি এর মান বের করার জন্য। এটাও ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান বের করার ফর্মুলা। এটাও তোমার ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জি এর মান বের করার ফর্মুলা। কিন্তু তোমাদেরকে যখন পুরো চ্যাপ্টারটা আমি পড়াচ্ছিলাম, তখন তোমাদেরকে পই পই করে বলে দিছি যে জি প্রাইম বাই জি সমান আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই ফর্মুলা দিয়েই তোমরা ম্যাক্সিমাম ম্যাথ করবা। এই ফর্মুলা দিয়ে কি করবা? ম্যাক্সিমাম ম্যাথ করবা। কারণ ম্যাক্সিমাম ম্যাথ এন্ড করাইছিলাম, যে এই ফর্মুলা দিয়ে তোমাদেরকে ম্যাক্সিমাম ম্যাথ করাইছিলাম। আচ্ছা, তো এখন অনেকের মনে এই কনফিউশনটা ছিল, তাহলে ভাইয়া এই ফর্মুলাটা কখন আমরা ইউজ করব? তো এই ফর্মুলাটা আমরা তখনই ইউজ করব যখন আমাদের এইচ এর মানটা, মানে ভূপৃষ্ঠ হতে খুবই স্বল্প উচ্চতায় একটা বস্তুকে উঠানো হবে, খুবই ক্ষুদ্র একটা উচ্চতায় একটা বস্তুকে উঠানো হবে, তখন আমরা আসলে এই ফর্মুলাটা কি করব? ইউজ করব। আদারওয়াইজ আমরা এই ফর্মুলাটা ইউজ করব না। কথা বুঝাইতে পারছি? তো যখন তাহলে দেখো এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করব? যখন এইচ এর মানটা, আমি লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ আমি এটা এখানে লিখে দিচ্ছি, এই ফর্মুলা তখনই ইউজ করব যখন h is less than r, মানে h এর মান যখন r এর চাইতে অনেক কম হবে, উচ্চতার মানটা যখন মানে পৃথিবীর ব্যাসার্ধ হতে অনেক কম হবে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। লিখে রাখো, অর্থাৎ উচ্চতা যখন পৃথিবীর ব্যাসার্ধের চাইতে অনেক কম, পৃথিবীর ব্যাসার্ধের চাইতে অনেক কম, তো যখন উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের চাইতে অনেক কম হবে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। সবার ক্লিয়ার কিনা একটু জানাও ভাইয়া, সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছি? কনসেপ্টটা সবাই বুঝতে পারছি কিনা বলো? কনসেপ্টটা কি সবাই বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার? ওকে, আবির হোসেন বলছে ভাইয়া আজকে দেরি করে ঢুকছি, আবার রিপিট করেন। ইট সিমস লাইক পরীক্ষার হলে তুমি তোমার পরীক্ষার পরিদর্শককে বলছো যে স্যার আপনি একটু কম গার্ড দেন, আমি নকল করতেছি। ঠিক আছে, এই যে আবির হোসেন যে কথাটা বললো যে ভাইয়া আজকে দেরি করে ঢুকছি, রিপিট করেন। ইট সিমিলার টু পরীক্ষার হলে তুমি তোমার হল গার্ডকে বলতেছো ভাই স্যার একটু গার্ড কম দেন, আমি একটু নকল করি, আমি একটু দেখে দেখে লিখি। মানে জিনিসটা এমন আর কি, মানে সহজলভ্য বস্তু, মামার বাড়ির মোয়ার মতো অবস্থা, বুঝছো? সে দেরি করেও ঢুকবে, আবার বলবে দেরি করে ঢুকছে এটার জন্য রিপিট করেন। এই রে ভাই, কি আবদার, কি আবদার রে বাবা। ঠিক আছে, তো আসো, যেহেতু এখানে তাহলে আমাদের উচ্চতাটা অনেক কম,
সো আমরা এখানে কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আসো অ্যাপ্লাই করি। তাহলে আমরা জানি জি প্রাইম ইজ ইকুয়াল 1 মাইনাস 2h বাই আর ইন্টু কত, জি। আচ্ছা, অলরাইট। পৃথিবী পৃষ্ঠ হতে এই যে h স্বল্প উচ্চতার জন্য, স্বল্প উচ্চতা মানেই বুঝে নিবা কি, r ইজ গ্রেটার দেন অথবা h ইজ লেস দেন কত, r, h ইজ লেস দেন r, h এর মানটা r এর মানের চাইতে অনেক 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 ছোট। অলরাইট, তো এখন আসো, এখন কথা হচ্ছে দেখো আমরা কি করলাম, উভয় পাশে m দিয়ে গুণ করলাম, m ইন্টু জি প্রাইম সমান 1 মাইনাস 2h বাই r ইন্টু mg, m ইন্টু জি প্রাইম সমান 1 ইন্টু 2h বাই r মাইনাস, তাহলে কি করলাম, উভয় পাশে m দিয়ে গুণ করলাম, কি করলাম এখানে m দ্বারা দুই পাশে গুণ করলাম, m দ্বারা গুণ করলাম, ভালো করে বুঝছো কিন্তু, অনেক মজার একটা ম্যাথ। m দ্বারা দুই পাশে কি করছি, গুণ করেছি, m দ্বারাই আমি কি করেছি, m দ্বারাই দুই পাশে আমি গুণ করলাম। আচ্ছা, সো m দ্বারা দুই পাশে গুণ করার পর কি অবশিষ্ট থাকবে এখানে, একটু দেখো তো, m দ্বারা দুই পাশে গুণ করার পর কি অবশিষ্ট থাকবে, m দ্বারা দুই পাশে গুণ করার পর অবশিষ্ট থাকবে দেখো mg প্রাইম। এবার এটাকে ভাঙি, দেখো mg কে 1 এর সাথে গুণ করো তাহলে হয় mg মাইনাস, এই যে mg কে এখানে গুণ করো 2h বাই r ইন্টু mg। ঠিক আছে, আসলো, ওকে, এই জিনিসটা আসলো। অলরাইট, ওকে, তো এখন আসো, সো এখন কথা হচ্ছে দেখো, এখন কথা হচ্ছে এই যে আমি এটাকে যদি এভাবে করি যে mg মাইনাস mg প্রাইম ইজ ইকুয়াল কত, 2h mg ডিভাইডেড বাই কত, r। ঠিক আছে, এটা আসে না, মানে পক্ষান্তর করলে এই লাইনের পরে তো এই লাইনই আসে, রাইট? তুমি যখন পক্ষান্তর করবা, তুমি যখন কি করবা, তুমি যখন পক্ষান্তর করবা তখন এই লাইনের পরে এই লাইনটাই তো আসে, ঠিক কিনা? তুমি যখন পক্ষান্তর করে দিবা তো এই যে এটাকে তুমি জাস্ট এই পাশে নিয়ে যাও, এটাকে তুমি জাস্ট এই পাশে নিয়ে আসো, তখন কিন্তু এটাই আসে। তো আমাদের কি প্রুফ করতে বলছে দেখো, যে ভূপৃষ্ঠের সাপেক্ষে, এই যে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুটার ওজন কি পরিমাণ হ্রাস পাইছে, এই যে বস্তু যখন এই উচ্চতা, এটা হচ্ছে ভূপৃষ্ঠ ওজন, এটা হচ্ছে কি ভূপৃষ্ঠে ওজন, এটা হলো ভূপৃষ্ঠে ওজন, আর এটা হচ্ছে কি h স্বল্প উচ্চতায় ওজন, h স্বল্প উচ্চতায় ওজন। তার মানে দেখো, তুমি যদি ভূপৃষ্ঠে ওজন হতে h স্বল্প উচ্চতায় ওজন বাদ দাও তাহলেই তুমি পাচ্ছ 2h mg বাই r, তাই না? তুমি ভূপৃষ্ঠে ওজন হতে যদি h স্বল্প উচ্চতায় ওজন বাদ দাও তাহলে তুমি এই টার্মটা পাচ্ছ, এই টার্মটা পাচ্ছ। তার মানে ভূপৃষ্ঠে ওজনের সাপেক্ষে h স্বল্প উচ্চতায় ওজন এই পরিমাণ হ্রাস পাইছে, যে মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে, হ্রাস বোঝাচ্ছে। তাহলে আমাদেরকে এটাই তো প্রুফ করতে বলছিল যে m ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে h স্বল্প উচ্চতায় তোলা হলো, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান g হলে প্রমাণ করো যে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুটির ওজন 2 mgh বাই r পরিমাণ হ্রাস পাবে। তো দেখো, ভূপৃষ্ঠের সাপেক্ষে h স্বল্প উচ্চতায় বস্তুটার ওজন 2 mgh বাই r পরিমাণ হ্রাস পেল, প্রমাণিত। ঠিক আছে, এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, সো প্রমাণিত। বুঝতে পারছি স্যার? সবার ক্লিয়ার কিনা বলেন, সবার কি ক্লিয়ার ভাইয়া? আমরা সবাই কি বুঝতে পারলাম? আমরা সবাই বুঝতে পারলাম কিনা একটু জানাও। সবাই কি বুঝতে পারলাম? এই চ্যাপ্টারের উপর তোমাদের নেক্সট দিন একটা এডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস হবে, ঠিক আছে? যারা যারা তোমরা এইচএসসি 25 যারা যারা আছো, যারা যারা এখন থেকে এডমিশন আগায় থাকতে চাও, তাহলে হচ্ছে তোমাদের এখন থেকে এডমিশনের প্রিপারেশনটাও নেওয়া লাগবে।
সো এই চ্যাপ্টারের উপর তোমাদের একটা এডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস হবে। সো এডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস করে তোমরা বুঝতে পারবা যে এই চ্যাপ্টার থেকে একাডেমিকের পাশাপাশি এডমিশনে কি কি আসতে পারে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অনেক মজার, তুমি যদি এই চ্যাপ্টারটা ফিল করে পড়তে পারো অনেক মজা পাবা। এন্ড সিকিউর জন্য কিন্তু খুবই টপ নচ একটা চ্যাপ্টার। এন্ড আমি বিশ্বাস করি যারা যারা আমার বিগত 10টা ক্লাস করে ফেলছো তাদেরকে এই চ্যাপ্টারের সিকিউতে আটকানো অসম্ভব। ওকে, ক্লিয়ার? সকাল 11টায় হবে, সকাল 11টায়। ভাইয়া রমজান মাসের টাইম নিয়ে আর কেউ প্লিজ কথাবার্তা বইলো না, বিকজ তোমাদের গত ক্লাসে আমি একটা জিনিস বলছি যে আমি জানি অনেকের কলেজ 11টায়, টপ প্রায়োরিটি বুঝতে হবে তোমাদের, তোমাদেরকে আগেই বলছি, রাইট? তোমাদেরকে ভাইয়া আমি আগে জিনিসটা বলে রাখছি না যে দেখো রমজান মাস এমন একটা মাস, ইবাদতের মাস তোমাদের, তাই না? সো ইবাদত করতে হবে, লেখাপড়াও করতে হবে, তোমার রেগুলার অ্যাক্টিভিটিসও করা লাগবে, তাই তো? তো দেখো, মনে করো তোমার সকাল থেকে রমজান মাস, এখন যেমন আমরা কি করি, এখন আমরা যেটা করি সেটা হলো আমরা তোমাদের কলেজ টাইমের বাইরে গিয়ে তোমাদেরকে কি করাই, ক্লাস করাই। যেমন এই যে 6:30 থেকে আমি ক্লাসটা স্টার্ট করলাম, 6:30 8:30, এখন তো তোমাদের কি নাই, এখন তোমাদের কি নাই ভাইয়া, এখন তোমাদের কলেজ নাই। এখন যারা যারা বলতেছো ভাইয়া কলেজ আছে, তো তাইলে তোমরাই বলো আমি কি ক্লাস কি তাইলে তোমাদের তারাবির টাইমে নিব, তারাবির টাইমে ক্লাস নিব, এটাই তোমরা বলতে চাও? জিনিসটা তো এমন না, রাইট? সো কথা হচ্ছে কি, কথা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে যে এই টাইমটা আসলে এমন একটা কনজাস্টেড টাইম, এই টাইমের মধ্যে তোমার কলেজ আর এরপর তোমার নিজের যে ব্যাচগুলোতে তুমি পড়তেছো, কোচিং করতেছো, ওই জিনিসগুলা, সো ওভারঅল ওভারঅল জিনিসগুলো তো ভাইয়া তোমাদের বুঝতে হবে, তাই না? সো আর এমন একদম আমি ভাই, আমিও তো তোমাদের মধ্যে একটা স্টুডেন্ট ছিলাম, এক সময় তো আমিও স্টুডেন্ট ছিলাম, আমাদের সময়ও রোজা রমজান গেছে, আমাদের সময়ও তো কলেজ হয়েছে, আমাদের সময় তো স্কুল হয়েছে। আমি তো এটা খুব ভালো করেই জানি রোজা রমজানের সময় কতটুকু কলেজ হয়, কতটুকু স্কুল হয়, কতটুকু ইউনিভার্সিটি হয়, সবই তো আমি জানা জানা আছে, রাইট? তো এখন তোমাদের যেটা করতে হবে সেটা হইলো তোমাকে বুঝতে হবে তোমার প্রায়োরিটি কোনটা। মানে তুমি এটা চিন্তা করবা যে তুমি কলেজে গিয়ে 2টা ক্লাস করলে তোমার লাভ হচ্ছে বেশি, নাকি তুমি এইখানে, ভাই একদম সিম্পল, আমি একদম মানে টু বি প্রিসাইজ বলতেছি, তুমি টপ প্রায়োরিটি তুমি নিজেই সেট করবা, টপ প্রায়োরিটিটা তুমি নিজেই সেট করবা যে তোমার কলেজে গেলে তোমার লাভ বেশি হচ্ছে, তুমি কোচিং আসলে তোমার লাভ বেশি হচ্ছে, কোনটাতে তোমার লাভ বেশি হচ্ছে? তুমি যদি মনে করো যে ভাই আপনার ক্লাস করার দরকার নাই, আমি কলেজে যদি অমুক 2টা ক্লাস করে আমার বেশি লাভ হচ্ছে, গো ফর দ্যাট প্লিজ। মানে এটা হচ্ছে তোমার উপর, এটা লাগতেই পারে ভাইয়া, তোমার এখানে একটা ক্লাস থেকে তোমার কলেজে 2টা ক্লাস ইম্পর্টেন্ট হইতেই পারে, প্রায়োরিটি হইলো তোমার, প্রায়োরিটি সেট তোমার করতে হবে। তুমি কলেজের 2টা ক্লাস থেকে যতটুকু শিখবা ওই বারটাও তোমাকে দেখতে হবে, ওই নাম্বারটাও, মানে তোমার শেখার পার্সেন্টেজটা কত। মনে করো তুমি আমার এখানে একটা ক্লাসে তুমি কি করতেছো, ধরো 80 শিখতেছো, কলেজের একটা ক্লাসে তুমি ধরো 100 শিখতেছো, তাহলে তুমি কলেজকেই চুজ করবা। আবার ফর এক্সাম্পল ধরে নাও এখানে আমাদের কোন একটা ক্লাসের মধ্যে তুমি শিখতেছো 100, বাট কলেজে সেটা তোমার 3-4টা ক্লাসে গিয়ে তোমার ওই 100 মিট হচ্ছে না, তখন তোমার প্রায়োরিটি শুড বি দা ক্লাস, অনলাইন ক্লাস। তো জিনিসটা তো এরকম। তো কথা হচ্ছে কি, তোমার নেসেসারি বুঝতে হবে জীবনের মধ্যে, লাক্সারি এন্ড নেসেসারি এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করা শিখতে হবে। ভাত আর বিরিয়ানির মধ্যে পার্থক্য বুঝতে হবে, বিরিয়ানিটা হলো লাক্সারি আর ভাতটা হলো নেসেসারি। তুমি প্রত্যেকদিন লাক্সারি বিয়ার করতে পারবে না, বাট তোমার প্রত্যেকদিন নেসেসিটি মিট করতে হবে, বুঝতে পারছো? সো কথা হচ্ছে তোমার জিনিসগুলো আসলে বুঝতে হবে। মানে শুধু শুধু মানে আমরা হইলাম খুবই সেন্টিমেন্টাল একটা জাতি, আমাদের আসলে আমাদের মানে আমরা বাঙালি জাতিরা কেমন জানো, তুমি এখন এক ধরনের মাইন্ডসেটে আছো, আমি এখন কি করতে পারি, তোমার মাইন্ডসেটটাকেই চেঞ্জ করে দিতে পারি, আরেকজন এসে ওই মাইন্ডসেটটাকেই চেঞ্জ করে দিতে পারে। মানে আমরা আসলে নিজেদের দ্বারা কন্ট্রোলড না, আমরা আমাদের সারাউন্ডিংস দ্বারা কন্ট্রোলড। এন্ড একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সারাউন্ডিংস দ্বারা কন্ট্রোল করাটাই এনাফ, বুঝতে পারছো? আশেপাশের চোখ ঘুরাই দেখো, তাইলেই বুঝতে পারবা।
এই যে অনলাইনের মধ্যে টিচারদের মধ্যে কত ধরনের মতবিরোধ, কত ধরনের গ্রুপিং, কত ধরনের মানে কাদা ছড়াছড়ির মতো অবস্থা দেখতেই পাচ্ছ, কারো নাম বললাম না আর কি। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে তোমরা আসলে কি জানো, তোমরা আসলে ওই গিনিপিগ, তোমরাই হলা এই জিনিসগুলা এক মানে সবাই নিজেরা নিজেদের মতো কাদা ছড়াছড়ি করতেছে এন্ড ইউ আর দ্য এক্সপেরিমেন্টাল অবজেক্ট, তোমরাই ওটার শিকার হচ্ছ। তোমাদের নিজেদের মানে ডিসিশন মেকিং ক্যাপাসিটিটা নাই, তোমরা নিজেরা ডিসাইড করতে পারো না যে কোনটা তোমার নেসেসিটি, কোনটা তোমার লাক্সারি। আমরা ছুটি মানে চিল নিয়ে গেছে, কান নিয়ে গেছে চিলে, চিলের পিছনে ছুটতে থাকি যে কান যে কানের জায়গায় আছে, এটার হুঁশ নাই ভাই তোমাদের, বুঝতে পারছো? সবাই বলে যে কান নিয়ে গেছে চিলে, সবাই ওই যে দৌড়াই, চিলের পিছনেই দৌড়াই, কান যে কানের জায়গায় আছে এইটা ভাইয়া তোমাদের কি নাই, হুঁশ নাই। ঠিক আছে, তো এই কারণেই এই স্টুডেন্ট, তোমরা যে স্টুডেন্ট যে ইয়াটা কমিউনিটিটা, এই স্টুডেন্ট কমিউনিটিকে বোকা বানানো সবচেয়ে ইজি, বিকজ তোমরা নিজেদের মানে, আমি এই কথাগুলো কেন বললাম, তোমাদের ভালো চাই দেখেই বললাম। ঠিক আছে, নাহলে আলটিমেটলি আমিও কিন্তু বোকা বানাইতাম তোমাদেরকে। আলটিমেটলি তখন দেখা যাইতো আমিও আমার নিজের একটা প্ল্যাটফর্ম খুইলা আমিও অনেক রংচং অনেক কিছু বলে তোমাদেরকে, এরপর তোমরাও আমাকে ওই তোমাদের সো কল্ড পীর মানে নামে কি করতা, অভিহিত করতা। ঠিক আছে, সো টিচার কখনো পীর না ভাইয়া। ঠিক আছে, এই কাজগুলাই কইরো না, বুঝতে পারছো? সো কথা হচ্ছে তুমি তোমার জন্য কোনটা নেসেসারি ওই ডিসিশনটা নিতে শিখো, ওই ডিসিশনটা নিতে শিখো, অনেক কাজে দিবে। ঠিক আছে, আমি এখানে কারো নাম বলতেছি না, কোনো নামই নিচ্ছি না, জাস্ট আমার বলা দরকার তোমাদেরকে, এই কারণে বলতেছি তোমাদের ভালো খারাপের ডিসিশন তোমাদের বুঝতে হবে। নেসেসিটি অ্যান্ড লাক্সারি এটার মধ্যে ডিফারেন্সিয়েট করা জানতে হবে। যতক্ষণ না জানতে পারবা, ইভেন তুমি যে একটা টিচারকে পীর নামে পোক করো, এটাও কিন্তু পীর মানে কি করা, একটা টিচারকে এই উপাধিটা দেওয়া মানে তুমি তাকে কি করতেছো, অপমান করতেছো। এটা করার রাইটও কিন্তু তোমার নাই, এন্ড ইউ হ্যাভ টু সাফার ফর দ্যাট। সেই টিচারটা ভালো হোক খারাপ হোক, ঠিক আছে? সো আলটিমেট ডিসিশন তো তোমার, তোমাকে বুঝতে হবে যে তুমি কোন দিকে যাবা, তুমি কি ভালোর দিকে যাবা, তুমি খারাপের দিকে যাবা, তোমাকে চুজ করতে হবে, তোমাকে চুজ করতে হবে। বাট আমরা কি হয়ে জানো, আমরা বায়াসড হয়ে যাই। আমাকে এ বলছে এরকম, আচ্ছা তাহলে এইটা ঠিক, আরেকজন আইসা বলছে এই বলছে এরকম, আচ্ছা তাহলে এইটা ঠিক, এন্ড তোমরা ইউ গাইস গেট বায়াসড, তোমরা নিজেরাই বুঝতে পারো না আসলে কোনটা ঠিক। ঠিক আছে, জাস্ট দৌড়াও, জাস্ট দৌড়াইতে থাকো দৌড়াইতে থাকো দৌড়াইতে থাকো। ঠিক আছে, এগুলো করা যাবে না। চলো আমরা আগে সামনের দিকে আগে। সো হোপফুলি এই জিনিসগুলো আমরা বুঝে গেছি। আচ্ছা, এটা একটু দেখো, ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের সাপেক্ষে 1% হ্রাস পাবে। পৃথিবীকে যদি তুমি 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটা সুষম গোলক হিসেবে ধরে নিতে পারো। ঠিক আছে, এন্ড এই যে তোমরা এখন কমেন্ট বক্সের মধ্যে আবার শুরু করছো, এটাও কিন্তু ইনডিরেক্টলি কোন একটা টিচারকে কি করা, পোক করা, ডিসরেসপেক্ট করা। কইরো না বাবা, এইসব কইরো না, এইসব কইরো না, ভালো হয়ে যাও। ঠিক আছে, দেখো ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের সাপেক্ষে 1% হ্রাস পাবে। ওকে, পৃথিবীকে তুমি কি করবা, 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটা সুষম গোলক চিন্তা করবা। ভূগর্ভে কত গভীরতায়, আচ্ছা তো আমরা কি জানি, আমরা নর্মালি জানি, এটা সলিউশনটা দেখো। আগের গুলা শেষ করো, আগের ক্লাসগুলো শেষ করে নাও। দেখো যে ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের সাপেক্ষে 1% হ্রাস পাবে। তো তার মানে এটা হলো ভূগর্ভ, এটা হলো ভূ ব্যাসার্ধ। সো আমি ধরে নিলাম কত গভীরতায়, আমি ধরে নিলাম ভূগর্ভ থেকে এইচ গভীরতায়, এই জায়গাটা আইসা অভিকর্ষজ ত্বরণের মান 1% কি পাবে, হ্রাস পাবে।
তাহলে আমরা কি জানি? আমরা জানি ধরো এখানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, আর এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ হলো জি প্রাইম। তো আমরা জানি পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায়, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায়, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায় জি প্রাইম সমান কি 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় কি জি প্রাইম সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায় জি প্রাইম সমান কি 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। আচ্ছা, তো ওজন বলছে না, ওজন 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 ত্বরণের মান বলছে। আচ্ছা ঠিক আছে, তো এখন আসেন জি প্রাইম ইকুয়াল, আবার গুণ করে দেন জি মাইনাস এইচ বাই আর ইন্টু জি। ঠিক আছে, আচ্ছা তো এখন আসো এইচ জি বাই আর ইজ ইকুয়াল কত জি মাইনাস জি প্রাইম। ঠিক আছে, জি মাইনাস কত জি প্রাইম, তাহলে জি মাইনাস জি প্রাইম। তাহলে দেখো তো ভাইয়া, আচ্ছা তোমরা কি কোয়েশ্চেন দেখে বলতে পারবা জি মাইনাস জি প্রাইমের মান কত? এনিওয়ান, কেউ কি তোমরা বলতে পারবা জি মাইনাস জি প্রাইমের মান কত? জি মাইনাস জি প্রাইমের মান কত কেউ কি বলতে পারবা? বলো। জি মাইনাস জি প্রাইমের মান কত কেউ বলতে পারবা? 2h কেন হবে? দেখা যাক 2h হয় কিনা, আগে থেকে পণ্ডিতি করিস না। জি মাইনাস জি প্রাইমের মান কত কেউ বলতে পারবি? জি মাইনাস জি প্রাইমের মান কত কেউ বলতে পারবি? তোরা বল, কোশ্চেনে দেওয়া আছে কিন্তু জি মাইনাস জি প্রাইমের মান কোশ্চেনে দেওয়া আছে। ভেরি গুড, 1%। এই যে ভূপৃষ্ঠের এই যে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের সাপেক্ষে 1% আসবে, দ্যাট মিন্স জি মাইনাস জি প্রাইম সমান কত 1%। জি মাইনাস জি প্রাইমের ভ্যালু কত 1%। ওকে, 1% আর কি, জি মাইনাস জি প্রাইমের মান কত 1%। সো এইচ জি ইকুয়াল 1% অফ আর। তো এখন আসো এইচ জি ইজ ইকুয়াল 1% 1/100 ইন্টু আর। এইচ ইকুয়াল, এইচ এর মান কত? 1/100 ইন্টু আর ডিভাইডেড বাই কত জি। আর এর মান কত 6400 কিলোমিটারে রাখি। ঠিক আছে, তো এখান থেকে এইচ এর মানটা বের হয়, ক্যালকুলেটর হাতে নাই, ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি। এই 2h কেন হবে? এটা গভীরতায়, গভীরতায় গভীরতায় তো h বাই আর 1 মাইনাস h বাই আর ইন্টু জি। 2h তো হবে উচ্চতায়, h উচ্চতায় হবে 2h, গভীরতায় হবে। ওরে গাধারা, এই সূত্র তো গভীরতায় না, এই সূত্র তো উচ্চতায়। জি প্রাইম ইকুয়াল জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, এটা হচ্ছে h উচ্চতায়, h উচ্চতায়। আর এটা কিসের জন্য? এটা হচ্ছে h গভীরতার জন্য, উচ্চতায় আর গভীরতায় সেম নাকি? ঠিক আছে নাইম, ইয়া ক্যালকুলেটর বুঝতে পারছো? একটা h উচ্চতায় আর একটা হলো h গভীরতায়, গভীরতার সূত্র। ক্যালকুলেট করে যা আসবে তাই হলো h এর মান। কত আসে? এন্ড h এর মানটা ডেফিনেটলি ইয়াতে আসবে, কিলোমিটারে আসবে। কেন কিলোমিটারে আসবে? বিকজ আমরা আর এর মানটাকে কিলোমিটারে রাখছি। থ্যাংক ইউ সো মাচ। আসো 6400 ভাগ 400 divided by 9.8
6.53 কিলোমিটার, 6.53 কিলোমিটার, 6.53 কিলোমিটার। ক্লিয়ার? সবার ক্লিয়ার? কত কিলোমিটার? 6.53 কিলোমিটার, 6.53 কিলোমিটার। তাহলে দেখো আর এর মান কোথায়? 6400, আর এইচ এর মান 6.53, বহুত ছোট, মানে আর এর তুলনায় এইচ খুবই নগণ্য। তো এটাই হচ্ছে অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। ক্লিয়ার? এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। বুঝতে পারছো সবাই? সবার কি ক্লিয়ার ভাইয়া? সবাই কি মাথায় ঢুকছে? সবার মাথায় হোপফুলি ঢুকছে, সবার মাথায় হোপফুলি ঢুকছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা চলো আমরা পরের ম্যাথে চলে যাই। আসো, ভূপৃষ্ঠ হতে স্বল্প উচ্চতায় এইচ পর্যন্ত উঠলে অভিকর্ষজ ত্বরণের মান যা হয়, ভূপৃষ্ঠ হতে স্বল্প উচ্চতায় এইচ পর্যন্ত উঠলে অভিকর্ষজ ত্বরণের মান যা হয়, ভূগর্ভে ডি গভীরতায় নামলেও তাই হয়। এইচ ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ঠিক আছে, এইচ আর ডি এর মধ্যে কি করতে হবে? সম্পর্ক বের করতে হবে। দেখো, ভূপৃষ্ঠ হতে স্বল্প উচ্চতায় এইচ পর্যন্ত উঠলে অভিকর্ষ ত্বরণের মান যা হয়, ডি গভীরতায় নামলেও তাই হয়। তাহলে এখানে শর্তটা কি আমাদের? এইখানে আমাদের শর্তটা, কন্ডিশনটা কি? শর্তটা কি? শর্ত হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ সমান, কোশ্চেনে যে কন্ডিশনটা দেওয়া আছে আর কি, হ্যাঁ, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ সমান, ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ সমান ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, সপ্তম অধ্যায় মুকিত পড়াবে, মুকিত। অষ্টম অধ্যায়ে আবার আমি পড়াবো। ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ সমান এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। তো ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণটা হলো ধরো G1, আর এটা হলো ধরো G2। ঠিক আছে, তো এবার আসো, আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি G1 এর ভ্যালু কত? G1 এর ভ্যালু হচ্ছে এই যে এইচ উচ্চতায়, তাই না? তাহলে কি 1 - 2h/r ইনটু কত? G। তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ G1 সমান কি? 1 - 2h/r ইনটু G, নরমাল বাই এগুলা। আর ডি গভীরতায়, তাহলে কি হবে? 1 - d/r ইনটু G। ওই যে এখন ডি গভীরতায় বলছে, সো এইচ এর জায়গায় কি বসবে? ডি বসবে, নরমাল। সো জি জি কাটে, আর কি থাকে? এই যে 1 1 ও চলে যায়, তাহলে 2h/r সমান কত? d/r, আর আরও চলে যায়, তাহলে d ইকুয়াল কত? 2h। নির্ণেয় সম্পর্ক, নির্ণেয়, এটাই হলো কি? এটাই হলো আমাদের নির্ণেয় সম্পর্ক, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সম্পর্ক। বুঝতে পারছো সবাই? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা জানাও। সবাই বুঝতে পারছি? সবাই কি বুঝলাম? আজকে তোমাদেরকে একদম আর্লি ছুটি দিব, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে ছুটি দিয়ে দিব তোমাদেরকে, ওকে? নেক্সট ক্লাসে তোমাদের হলো
এডমিশনের ক্লাস হবে এই চ্যাপ্টারের উপর। আবার রিপিট করেন, রিপিট বানান ভুল। ঠিক আছে, দেখো আমাদের কোয়েশ্চেনে বলছে ভূপৃষ্ঠ হতে এইচ পর্যন্ত উঠলে স্বল্প উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান যা হয়, মানে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় উঠলে যে মান হয়, ভূপৃষ্ঠ হতে ডি গভীরতায় নামলে একই মান হয়। ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় উঠলে যে মান হয়, ভূপৃষ্ঠ হতে ডি গভীরতায় নামলে একই মান হয়। বলছে এইচ আর ডি এর সাথে সম্পর্ক কি। সো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ সমান ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ডি গভীরতায়, সরি এটা হবে ডি গভীরতায়, ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ। সো এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত 1 - 2h/r * g, আর ডি গভীরতায় হলো 1 - d/r * g। ক্যালকুলেট করলাম, সলভ করলাম, রেজাল্ট চলে আসলো। ঠিক আছে, তোমাদেরকে এখন একটা কঠিন ম্যাথ করাই। ঠিক আছে, দেখো একটা ম্যাথ লিখো সবাই। ম্যাথটা কেমন যেন, m কেজি ভরের একটা বস্তুকে কেটে স্মল m এবং m-m দুটি খণ্ডে বিভক্ত করে নির্দিষ্ট দূরত্বে রাখা হলে নির্দিষ্ট দূরত্বে, হ্যাঁ নির্দিষ্ট দূরত্বে রাখা হলে m কেজি ভরের একটা বস্তুকে কেটে স্মল m এবং ক্যাপিটাল m-m দুটি খণ্ডে বিভক্ত করে নির্দিষ্ট দূরত্বে রাখা হলে তাদের মধ্যে আকর্ষণ বলের ম্যাক্সিমাম ভ্যালু কত। তাদের মধ্যে আকর্ষণ বলের, আচ্ছা আকর্ষণ বলের ম্যাক্সিমাম ভ্যালু এরকম না কোশ্চেনটা। আকর্ষণ বলের ম্যাক্সিমাম ভ্যালু কত এটা জানতে চাইবে না, তোমাকে তোমাকে জানতে চাইবে আকর্ষণ বলের মান সর্বোচ্চ হলে স্মল m ও ক্যাপিটাল m এর মধ্যে সম্পর্ক কি। এটাই হলো কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা সবাই একটু তুলো, কোয়েশ্চেনটা সবাই একটু তুলো যে m কেজি ভরের একটা বস্তুকে কেটে স্মল m আর ক্যাপিটাল M মাইনাস স্মল m এই দুইটা খণ্ডে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে স্মল m আর একটা হচ্ছে ক্যাপিটাল M মাইনাস স্মল m, দুইটা খণ্ডে বিভক্ত করে নির্দিষ্ট দূরত্বে রাখা হলো। তাদের মধ্যে আকর্ষণ বলের মান সর্বোচ্চ হলে এই স্মল m আর ক্যাপিটাল M এর মধ্যে সম্পর্কটা কত সেটা বের করতে বলছে। সম্পর্ক কত সেটা কি করতে বলছে, বের করতে বলছে। কোয়েশ্চেনটা সবার তোলা হলে একটু ডান লিখো, কোয়েশ্চেনটা সবাই একটু তুলো, কোয়েশ্চেনটা সবাই একটু তুলো, কোয়েশ্চেনটা সবার তোলা হলে একটু ডান লিখো।
কিছু বুঝতে হবে না, কোয়েশ্চেন তুলো, খালি বোঝানোর দায়িত্ব আমার। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনে কি বলছে দেখো। কোয়েশ্চেনে যেটা বলছে, মনে করো আমার একটা এরকম একটা বস্তু ছিল, ঠিক আছে, একটা এম কেজি ভরের বস্তু ছিল। এটাতে পরে দিয়ে আমি কি করছি, কাটছি, কেটে কি করলাম, কেটে এই যে এমন বস্তুতে কনভার্ট করলাম, স্মল এম আর একটা হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এন্ড তাদেরকে আমি কি করলাম, একটা নির্দিষ্ট দূরত্বে রাখলাম। ফর এক্সাম্পল আমি 8 দূরত্বে রাখলাম। ঠিক আছে, এটাই হলো কোয়েশ্চেন। দেখো কি বলছে আমাদের, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন একটা এম কেজি ভরের বস্তু, এই বস্তুটাকে আমি কাটলাম, কেটে আমি স্মল এম এবং এম মাইনাস এম এই দুইটা খণ্ডে বিভক্ত করলাম। এই দুইটা খণ্ডে বিভক্ত করার পরে তাদেরকে আমি নির্দিষ্ট দূরত্বে রাখলাম। ফর এক্সাম্পল আমি আর দূরত্বে রাখলাম। আমাকে কোয়েশ্চেন করছে যে তাদের মধ্যে যদি আকর্ষণ বলের মান সর্বোচ্চ হয়, তাহলে এই স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে সম্পর্ক কত। ঠিক আছে, একটা বড় বস্তু, এই বস্তুটাকে ছোট দুইটা খণ্ডে বিভক্ত করা হলো, খণ্ডগুলোর নামও দেওয়া আছে, এটা হচ্ছে স্মল এম আর এটা হলো ক্যাপিটাল এম মাইনাস এম। দুইটা খণ্ডে কি করা হলো, বিভক্ত করা হলো। বিভক্ত করে তাদেরকে নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে, দ্যাট মিন্স এখানে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, যেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, কাজ করবে। এখন কথা হচ্ছে তাদের মধ্যে যে আকর্ষণ বলের মান, এইটা যদি ম্যাক্সিমাম হয়, আকর্ষণ বলের মানটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন স্মল এম এন্ড ক্যাপিটাল এম, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবার কি বুঝতে পারছি, এবার কি বুঝতে পারছি ভাইয়া, এবার বুঝতে পারছি কিনা বলো, এবার বুঝতে পারছি, এবার বুঝতে পারছি কিনা বলো তো। আর মিনিমাম হতে হবে, দ্যাট ইজ নট দ্য অ্যান্সার। আমাকে বলছে স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে সম্পর্ক বের করো। প্রথমে আমি কি করি, প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে এই দুইটার মধ্যে যেহেতু আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলের মানটা কত, F ইকুয়াল জি ইন্টু স্মল এম ইন্টু এম মাইনাস এম বাই কত, আর স্কোয়ার। এটা হলো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান। আচ্ছা, তোমরা তো ডিফারেন্সিয়েশন পড়ো নাই, আজকে নতুন একটা টার্ম শিখবা, শুরুতে একটু কঠিন লাগবে। ঠিক আছে, তো আমাদেরকে কি বলছে, এই এফ, এফটাকে কি হতে হবে, ম্যাক্সিমাম। এফটাকে কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। এফটাকে কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। সো এফ ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন, তোমরা ডিফারেন্সিয়েশন এখনো করো নাই, ক্যালকুলাস এখনো করো নাই। যখন তোমরা ক্যালকুলাস করতে যাবা, যখন তোমরা ক্যালকুলাস করতে যাবা, তখন তুমি বুঝতে পারবা যে ক্যালকুলাসে একটা টার্ম আছে, লঘুমান গুরুমান, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু। একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু হওয়ার একটা কন্ডিশন আছে, একটা ফাংশনের মিনিমাম ভ্যালু হওয়ার একটা কন্ডিশন আছে। ঠিক আছে, একটা হচ্ছে লঘুমান, একটা হচ্ছে গুরুমান। যারা যারা আগে থেকে ক্যালকুলাস জানো তারা তো জানোই, না জানলে এটা জেনে রাখো। প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা ফাংশনের একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে, একটা মিনিমাম ভ্যালু থাকে। তো এখানে আমাদের কি বলছে এফ, তো এফটাকে উই হ্যাভ টু কনসিডার এফ ইজ আ ফাংশন। আমরা ধরে নিলাম এফ হলো একটা ফাংশন, এই ফাংশনটার ম্যাক্স ভ্যালু আমরা বের করব, এই ফাংশনটার মিনিমাম ভ্যালু আমরা বের করব। ঠিক আছে, একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আমরা বের করব, একটা ফাংশনের আমরা মিনিমাম ভ্যালু বের করব। তো এখন কথা হচ্ছে এই এফটা কখন ম্যাক্স হবে জানো, যখন এই এফটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে যদি 0 আসে, তাহলে কি হবে, ম্যাক্স হবে। তো ফাউন্ডেশন কোর্সে করলে বুঝবা। ঠিক আছে, সো এফ ম্যাক্স হলে, মানে এফ যদি ম্যাক্সিমাম হতে হয়, তাহলে ডিএফ ডিভাইডেড বাই ডিএম ইকুয়াল 0 হতে হবে। মাথায় রাখবা, একটা ফাংশনের অন্তরজ 0 হলেই ওই ফাংশনটা ম্যাক্সিমাম হয়। বুঝাইতে পারছি, একটা ফাংশনের অন্তরজ, অন্তরজ মানে ডিফারেন্সিয়েশন, একটা ফাংশনের
ডিফারেন্সিয়েশন 0 হলেই ওই ফাংশনটা ম্যাক্সিমাম হয়। ক্লিয়ার? তো এই যে এই বলটাকে আমরা কিসের সাপেক্ষে, ওই ক্ষুদ্র বরের সাপেক্ষে কি করলাম, ডিফারেন্সিয়েট করলাম। এইটা মাথায় রাখবা, যে কোনো ফাংশনকে তুমি যদি ম্যাক্সিমাম করতে চাও তাহলে কি করতে হবে, ওই ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে প্রথম ক্রম অন্তরজকে 0 করতে হবে। এটা হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি, এগুলো তোমরা ডিফারেন্সিয়েশনে পড়বা। যেমন ডি থাকলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ডি স্কয়ার থাকলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ডি কিউব থাকলে থার্ড অর্ডার ডেরিভেটিভ, ডি টু দি পাওয়ার 4 থাকলে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ, ডি টু দি পাওয়ার এন থাকলে nth অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, অনেক মজার কনসেপ্ট, এগুলো পড়লে মজা পাবা। ঠিক আছে, এরকম। সো df বাই dm ইকুয়াল 0 হতে হবে। এখন আমরা কি করব, তাহলে দেখো ddm f এর মান কত, এই যে f এর মানটাকে তুমি এবার এখানে বসাই দিবা, f এর মানটাকে বসাই দাও, এই যে f এর মানটা এটা, এই যে f এর এই মানটা বসাই দাও, তাহলে কি থাকে, g m ক্যাপিটাল M মাইনাস স্মল m ডিভাইডেড বাই কত r ইকুয়াল 0। ঠিক আছে, আচ্ছা। তো এখন আসো, এখানে আমাদের m এর সাপেক্ষে g এর কোনো পরিবর্তন হবে না, r এর কোনো পরিবর্তন হবে না, তাহলে g বাই r টা হলো কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, আর কি থাকে, ddm অফ, এটা গুণ করে দাও, m ইনটু ক্যাপিটাল M মাইনাস m ইকুয়াল 0। ঠিক আছে, কি করলাম, এই দুটো জিনিসের মধ্যে গুণাই দিলাম, আর এই যে g বাই r কে বাইরে নিয়ে আসলাম, কারণ এটা একটা কনস্ট্যান্ট, g বাই r চেঞ্জ হবে না, এই কারণে g বাই r টা হলো কি কনস্ট্যান্ট। এবার আসো ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায় দেখো। তো এখন কথা হচ্ছে, এই g বাই r কে যদি এদিকে বাড়াই দাও 0 এর সাথে, 0 হয়ে যাবে, তাহলে দেখো ddm অফ m ইনটু ক্যাপিটাল M মাইনাস, আচ্ছা এখানে হবে m স্কয়ার, m গুণ করলে m স্কয়ার মাইনাস ddm অফ m স্কয়ার ইকুয়াল কত, 0। আচ্ছা, তো এখন আসো, এখন হচ্ছে এই যে এখানে দেখো এই স্মল m এর সাপেক্ষে করতেছি, তো ক্যাপিটাল M টা কনস্ট্যান্ট, ddm অফ m মাইনাস ddm অফ m স্কয়ার, তাহলে কি 2m ddx অফ x টু দি পাওয়ার n nx টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? আচ্ছা, এখন আসো এই যে r স্কয়ার, আচ্ছা r স্কয়ার দাও, আলটিমেটলি এগুলো 0 হয়ে যাবে, 0 তে চলে যাবে, তাহলে আসো এই যে m, এটার মান কত, ddm অফ m এর মান কত, এটার মান হচ্ছে 1 মাইনাস 2m ইকুয়াল কত, 0। তাহলে আসো m ইকুয়াল কত, 2m। সো এটাই হলো নির্ণেয় ফর্মুলা, নির্ণেয় সম্পর্ক। এখানে জাস্ট ডিফারেন্সিয়েশনটা বোঝাটাই খেলা, এখানে জাস্ট ডিফারেন্সিয়েশন বোঝাটাই হলো খেলা। আর এর উপর 2, হ্যাঁ 2 হবে, 2টা বসাও, আলটিমেটলি এটা তো 0 দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে, তাহলে এটা বাদ। বুঝছো, বুঝতে পারছো কিনা বলো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, এই ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছি ভাইয়া, সবার কি ক্লিয়ার, এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছি, একটু জানাও তো ভাইয়া, এই অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল এটা। সবার ক্লিয়ার? সো এটাকে তুমি আরেকভাবে দিতে পারো, মনে করো এই যে তোমার কোয়েশ্চেনে অনেকভাবে আসতে পারে, কোয়েশ্চেনে তোমার অনেকভাবে আসতে পারে, অনেকভাবে আসতে পারে। না ক্যাপিটাল M নিব না, সবচাইতে ক্ষুদ্র জিনিসটা দিয়ে করব, ক্ষুদ্র জিনিসটা দিয়ে, এটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের রুলস, ক্ষুদ্র জিনিসগুলো দিয়ে করতে হবে। দেখো তাহলে m বাই স্মল m সমান কত, 2, সুতরাং m ইস টু স্মল m সমান 2:1, অথবা স্মল m ইস টু ক্যাপিটাল M সমান 1:2। সো এই কোয়েশ্চেনটা তোমাদের এমসিকিউ তেও আসতে পারে, সেই ক্ষেত্রে অ্যানসারটা একদম মুখস্থ রাখবা, তাহলে এত বিশাল ম্যাথ করতে আর হবে না। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা তোমাদের এমসিকিউ তেও কি করতে পারে, আসতে পারে, সেই ক্ষেত্রে তুমি অ্যানসারটা মুখস্থ রাখবা, এই যে এই সম্পর্কটা জাস্ট মুখস্থ রাখবা, তাহলে তোমাকে যা চাইবে, তোমাকে এটা চাইলেও বের করতে পারো, 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 অথবা তোমার যদি এরকম বলে স্মল m বাই ক্যাপিটাল M সমান কত, তাহলে 1/2। পসিবল কয় ধরনের ভ্যালু চাইতে পারে, 1, 2,
3 4 5 পসিবল 5 ধরনের ভ্যালু চাইতে পারে। সো 5 ধরনের ভ্যালুই এই একটা সম্পর্ক দিয়ে বের করা যায়। আমি তোমাদেরকে ফুল জিনিসটা আরেকবার বুঝাচ্ছি সো দ্যাট তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। দেখো আমাদেরকে বলছে একটা ক্যাপিটাল এম ভরের বস্তুকে আমি ভাঙলাম, ভেঙে স্মল এম আর এম মাইনাস এম এই দুইটা খণ্ডে আমি বিভক্ত করলাম। বিভক্ত করার পর যেটা করলাম তাদেরকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলাম, আর দূরত্বে রাখলাম। আমাকে কোয়েশ্চেন করছে তাদের মধ্যে যদি মহাকর্ষ বলের মান বা আকর্ষণ বলের মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন স্মল এম এন্ড ক্যাপিটাল এম। এটাই হলো কথা। এখন তাদের যেহেতু আমি এই বস্তুটাকে কেটে স্মল এম আর এম মাইনাস এম দুইটা খণ্ডে বিভক্ত করে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলাম, তাদের মধ্যে যে মহাকর্ষ বল বা যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মান হচ্ছে F ইকুয়াল জি ইন্টু এম মাইনাস এম বাই কত আর স্কোয়ার। নর্মাল আমরা সবাই জানি F ইকুয়াল জি m1 m2 বাই কত ডি স্কোয়ার, এখান থেকে আসছে আর কি। হ্যাঁ আসলো। এখন আমাদেরকে এই এফ ফাংশনটা ম্যাক্সিমাম করা লাগবে। তো একটা ফাংশন ম্যাক্সিমাম হওয়ার বা একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বের করার কন্ডিশন হলো ওই ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কে 0 হওয়া লাগবে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি হতে হবে? 0 হতে হবে। সো প্রথম ক্রম অন্তরজ মানে ডিএফ বাই ডিএম ইকুয়াল কত? 0। কেন আমি স্মল এম এর সাপেক্ষে করলাম, কেন ক্যাপিটাল এম এর সাপেক্ষে করলাম না? জাস্ট বিকজ স্মল এমটা ছোট। আমরা ডিফারেন্সিয়েশন করি বা ইন্টিগ্রেশন করি না কেন, আমাদের যদি প্রপার ভ্যালুটা পাওয়া লাগে তাহলে আমাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস নিয়ে কি করতে হবে। সো আমি স্মল এম এর সাপেক্ষে কি করলাম, মানে ক্ষুদ্র জিনিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমি অ্যাকিউরেট ভ্যালুটা বের করতে পারলাম। সো করলাম, এবার এফ এর মানটা এখানে বসালাম। তো এখানে দেখো আমাদের ফাংশন কে স্মল এম, তাহলে এই ফাংশনের সাপেক্ষে চেঞ্জ হবে কে? এই টার্মটা চেঞ্জ হবে। এই টার্মগুলো চেঞ্জ হবে না। এম এর সাপেক্ষে জি চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে? নাই। এম এর সাপেক্ষে কি আর স্কয়ার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে জি বাই আর স্কয়ারটা বাইরে চলে আসবে। চলে আসলো। জি বাই আর স্কয়ারটা কোথায় চলে আসলো? জি বাই আর স্কয়ারটা বাইরে চলে আসলো। তাহলে ডিডিএম তাহলে কত এখানে? এম ইনটু স্মল এম মাইনাস এম স্কয়ার ইকুয়াল কত? 0। তাহলে এই যে জি বাই আর স্কয়ার যদি এই পাশে এই যে এই দুইটাকে গুণ করলাম, আমি এম এম গুণ করলাম এম এম মাইনাস এম এম গুণ করলাম এম স্কয়ার, আর এই টার্মটাকে যখন 0 দিয়ে ভাগ করে দিব আলটিমেটলি 0 আসবে। তাহলে আর আমাদের দ্বারাই এটা। এখন এই জিনিসটাকে আমি আলাদা আলাদা করে লিখলাম। দেখো ডিডিএম একবার এখানে অ্যাপ্লাই করলাম, মাইনাস ডিডিএম আবার এখানে অ্যাপ্লাই করলাম। এই যে ডিডিএম একবার এখানে, আবার ডিডিএম এখানে। এখানে জিনিসটাতে দেখো এখানে আমাদের অপারেটর হচ্ছে স্মল এম। তাহলে স্মল এম এর সাপেক্ষে তো ক্যাপিটাল এম চেঞ্জ হওয়ার কোনো ওয়ে নাই, ক্যাপিটাল এমটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। তাহলে ডিডিএম অফ এম মাইনাস এখানে স্মল এম পুরোটাই স্মল এম, তাহলে ডিডিএম অফ এম স্কয়ার মানে টুয়াইস এম। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আচ্ছা ইকুয়াল 0। এখন এই টার্মটা ডিডিএক্স অফ এক্স এর মান যেমন 1, ডিডিএম অফ এম এর মানও 1, মাইনাস এম মাইনাস টুয়াইস এম ইকুয়াল 0, এম ইকুয়াল টুয়াইস এম। এটাই হলো নির্ণয় সম্পর্ক। এন্ড এখান থেকে হাবিজাবি জিনিসগুলো আসে। ক্লিয়ার? এবার ক্লিয়ার ভাইয়া? এবার বুঝতে পারছি? এবার বুঝতে পারছি কিনা বলো? এবার কি বুঝতে পারছো? এবার কি ক্লিয়ার? এবার বুঝতে পারছো কিনা? এবার কি বুঝতে পারছো? এবার ক্লিয়ার কিনা বলো? এবার কি ক্লিয়ার? হার্ড ম্যাথ, হার্ড না ইজি। জাস্ট তোমাকে আজকে তুমি নতুন একটা রুলস শিখছো। আমাদের একটা কমন প্রবলেম হলো আমরা নতুন একটা রুলস শিখলে বলি হার্ড, কিন্তু এটা ভেবে আমরা খুশি হই না যে আমরা আজকে নতুন কিছু একটা শিখলাম। ঠিক আছে? হার্ড ভাইয়া, হার্ড, খুব হার্ড, খুব কষ্ট লাগতেছে ভাইয়া এটা পড়ে। কিন্তু এইটা ভেবে আনন্দ লাগতেছে না যে নতুন একটা কিছু শিখলাম। এইটা ভেবে তোমাদের আনন্দ লাগে না। ক্লিয়ার সবার? সবার লিখা হলে একটু ডান লিখো। সবার লিখা হলে একটু ডান লিখো তো।
ওকে ডান, ওকে ডান। নাদিয়া, কনসেপ্ট বুঝে ম্যাথ কোথায় পারতেছো না জানাও। কনসেপ্ট বুঝলে আবার ম্যাথ পারে না কেমনে? আশা করি বুঝতে পারছো। এটা একটু দেখো, পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের দ্বিগুণ হলে এবং ভর অপরিবর্তিত থাকলে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে? ঠিক আছে, এটা একটু করো তো, এটা একটু করো। পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের দ্বিগুণ এবং ভরটা কি অপরিবর্তিত, ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর ওজনের কেমন পরিবর্তন হবে জানাও। এটা কিন্তু পারা উচিত। এটা করো, তোমাদের এখন একটা ছোট্ট বিরতি 10 মিনিটের, এটা সলভ করো। 10 মিনিট টাইম দিলাম। 10 মিনিটের বিরতি, বিরতি না অ্যাকচুয়ালি টাইম। এই অঙ্কটা করো, 10 মিনিটের বিরতি। সো 10 মিনিট বিরতি শেষে এটা তোমাদেরকে করাই দিচ্ছি, ঠিক আছে?
বিরতি শেষ, চলে আসলাম। অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো, আবার অনেকেই কি যেন উল্টাপাল্টা লিখতেছে। তো দেখো নরমালি জি ইকুয়াল কত, জি এম বাই কত, আর স্কয়ার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধকে কি করতে হবে, বর্তমান ব্যাসার্ধের দ্বিগুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আর কে কি করতে হবে, 2r করতে হবে, ভরকে অপরিবর্তিত রাখতে হবে, তার মানে এমটা আমাদের অপরিবর্তিত। তখন তাহলে নতুন জি প্রাইম কত হবে, নতুন জি প্রাইম এই কন্ডিশন অ্যাপ্লাই করলে জি প্রাইম কত হবে, জি এম বাই টুয়াইস আর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই যে জি প্রাইম বাই জি ভাগ করে দাও, তাহলে দেখো জি এম বাই আর স্কয়ার, জি এম বাই কত, টুয়াইস আর হোল স্কয়ার। তো আলটিমেটলি এখানে কি হবে, জিএম চলে যাবে, তাহলে আর কি অবশিষ্ট থাকে, জি প্রাইম বাই জি সমান কত, জি প্রাইম বাই জি সমান কত আসে, 4r স্কয়ার বাই আর স্কয়ার, আর আর কাটা যায়, তাহলে জি প্রাইম সমান কত, 4g। ওজন বলছে না, ওজন বললে এম দিয়ে গুণ করে দাও, এম জি প্রাইম ইকুয়াল 4mg। তো এখান থেকে এম জি প্রাইম সমান কি, ডাব্লিউ প্রাইম, ডাব্লিউ প্রাইম ইকুয়াল 4 ইন্টু ডাব্লিউ। তাহলে কত গুণ হবে, 4 গুণ হবে। কত গুণ হবে, 4 গুণ। 1/4 যারা যারা বলছিলা কানে ধরো, যারা যারা 1/4 বলছিলা কানে ধরে ফেলো, কানে ধরো। ঠিক আছে, ভুল করছো। তো কারেক্ট অ্যান্সার কত, এটাই হলো অ্যান্সার। কত গুণ হবে, 4 গুণ হবে, একদম নরমাল। পৃথিবীর ব্যাসার্ধকে দ্বিগুণ করে দাও, তাহলে ওজনের কেমন পরিবর্তন হবে সেটাই বের করতে বললো। আর আজকের ক্লাসের স্লাইডে তোমাদেরকে আমি অনেকগুলা টেক্সট বুক এমসিকিউ দিয়ে রাখছি, সো এই টেক্সট বুক এমসিকিউ গুলো তোমরা একটু সলভ করে ফেলবা। ঠিক আছে, এখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, টেক্সট বুক এমসিকিউ, সো এই টেক্সট বুক এমসিকিউ গুলো তোমরা সলভ করে ফেলবা। যেমন এটা একটা দেখো, প্রথম এমসিকিউ, নিচের কোনটা মহাকর্ষীয় ধ্রুবকের একক নির্দেশ করে, কোনটা? সবাই অ্যান্সার গুলো একটু জানাবা, পারলে সবাই একটু অ্যান্সার জানাবা, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের একক কোনটা, আমরা নরমালি জানি F ইকুয়াল জি m1 m2 বাই ডি স্কয়ার। সো জি ইকুয়াল কত, F ডি স্কয়ার বাই কত, m1 m2। F এর একক কি, নিউটন, ডি মিটার স্কয়ার, ডিভাইডেড বাই কেজি ইনটু কত, কেজি। তাহলে দেখো নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটাই হচ্ছে জি এর একক। নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটাই কার একক, এটাই হলো জি এর একক। কারেক্ট অ্যান্সার কত, অপশন এ, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। অলরাইট, চলো পরের কোশ্চেনে যাই। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, এবার দেখো মাত্রা, জি ইকুয়াল কত, এফ ডি স্কয়ার বাই m1 m2। এফ এর মাত্রা কি, এম এল টি ইনভার্স 2, এই যে এফ ইকুয়াল এম এ, ভর গুণ ত্বরণ, ডি এর মাত্রা কত, এল স্কয়ার, ভর এম গুণ এম, সো এম এম কাটা যায়, তাহলে এল কিউব টি ইনভার্স 2 এম ইনভার্স 1। এটাই হলো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, এল কিউব টি ইনভার্স 2 এম ইনভার্স 1। তাহলে দেখো তো এই যে কোনটা অ্যান্সার হবে, অপশন কোনটা, অপশন সি, এক্স্যাক্টলি, এল কিউব টি ইনভার্স 2 এম ইনভার্স 1, অপশন সি, এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স কত, 2, কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাই। দেখো এইটাও একটু দেখো, দেখো এটা জবি প্রবিতে আসছে, জবিতে আসছে, রুয়েট আসছে, দিনাজপুর বোর্ড 16তে আসছে। দেখো গাছের একটি আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করছে, সুতরাং কোনটা সত্য, মানে আপেলের বলটা পৃথিবীর বলের চাইতে বেশি, আপেলের বল পৃথিবীর বলের চাইতে অনেক বেশি, দুইটা বল সমান, নাকি পৃথিবীর বলটা আপেলের বলের চাইতে কম, কোনটা কারেক্ট অ্যান্সার? তো আমরা সবাই জানি গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, দুইটা বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ বলের মানটা কিন্তু অলওয়েজ সমান, মানে পৃথিবী আপেলকে যে বলে টানবে, আপেলও কিন্তু পৃথিবীকে একই বলে টানবে, দুইটা বল কিন্তু অলওয়েজ সেম থাকে। সো কারেক্ট অ্যান্সার হলো অপশন সি, দুইটা বল আসলে কি সমান, কারণ
দুইটা মহাকর্ষ বলগুলো অলওয়েজ সমান, খুবই অল্প মানের বল, অলওয়েজ একই মানে কাজ করে, কিন্তু ত্বরণের কারণে হয়তো কেউ নিচের দিকে পড়ে, কেউ উপরে উঠে, এরকম আর কি। উপরে উঠে না, বেসিক্যালি নিচের দিকে, যার ত্বরণ বেশি সে নিচের দিকে পড়বে। আচ্ছা, পরের কোশ্চেন, পরন্ত বস্তুর ক্ষেত্রে কোন তথ্যটি সত্য নয়? পরন্ত বস্তু, ফলিং অবজেক্ট, ফ্রিলি ফলিং অবজেক্ট, কোন তথ্যটা পরন্ত বস্তুর ক্ষেত্রে সত্য নয়? বস্তু বিনা বাধায় পড়বে, বস্তু বিনা বাধায় পড়বে, দুইটাই তো আসলে একই অপশন। মুক্তভাবে পড়বে, অভিকর্ষ বল ছাড়াও অন্য বল ক্রিয়া করবে। এখানের মধ্যে বলছে কোন তথ্যটা সত্য নয়। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তু বিনা বাধায় পড়বে, এটাই তো স্বাভাবিক, এটা সত্য। বিনা বাধায় পড়া একই জিনিস, সত্য। মুক্তভাবে পড়বে মানে মুক্তভাবে বিনা বাধায় পরন্ত বস্তু, এটাও সত্য। তো একটা বস্তু যখন পড়ে তখন তার মধ্যে আসলে কি কাজ করে? এমজি মানে অভিকর্ষ বল কাজ করে। এই অভিকর্ষ বল ছাড়া কিন্তু অন্য কোনো বল কাজ করে না। বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তু, বাতাসের বাধা যদি নাই থাকে তাহলে সেখানে অন্য কোনো বল কাজ করার কোনো ওয়ে নাই। তাহলে এটাই সত্য নয়, যেটা সত্য নয় সেটাই তো আমাদের কারেক্ট অ্যান্সার চাইছে। কি কোনটা সত্য নয়? সো যেটা সত্য নয় সেটাই কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কেপলারের তৃতীয় সূত্রের নাম কি? কক্ষপথের সূত্র, ক্ষেত্রফলের সূত্র, পর্যায়কালের সূত্র, নাকি হারমোনিক সূত্র? কেপলারের থার্ড ল, কেপলারস থার্ড ল। কেপলারের তিনটা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে কি বলতো? প্রথম সূত্র হচ্ছে মানে উপবৃত্তাকার পথে সমান সময়ে বস্তু নির্দিষ্ট ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। সেকেন্ড লটা কি ছিল? সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। গ্রহ আর সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, এটা ছিল সেকেন্ড ল। থার্ড ল ছিল প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। তার মানে কি পর্যায়কালের যে সূত্রটা। সো কারেক্ট অ্যান্সার হবে কি? অপশন সি, পর্যায়কালের সূত্র। ঠিক আছে, এগুলো আর কি, এগুলো তোমরা দেখে ফেলবা। গ্রহগুলার গতিপথ উপবৃত্তাকার, কোন বিজ্ঞানী বলছে এটা? টলেমি, কেপলার, পিথাগোরাস, গ্যালিলিও। প্রথমত গ্যালিলিও আর পিথাগোরাস বলার কোনো কায়দা নাই। টলেমি আর কেপলারের মধ্যে কে বলছে বলো? এমসিকিউ নাম্বার 6, কে বলছে? তো এইখানে আমি তোমাদেরকে প্রায় 60-70টা এমসিকিউ দিয়ে রাখছি ক্লাসের স্লাইডে, তোমরা এগুলো বাসায় কমপ্লিট করে নিবা। আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? প্রথম 10টা দেখাই দিয়ে ছুটি দিয়ে দিব, তোমরা এগুলো দেখে ফেলবা, পারবা। কারণ এই এমসিকিউ গুলাতে যতগুলা টপিক আছে সবগুলাই পড়ানো হয়েছে, সবগুলা। ইভেন ম্যাক্সিমাম এমসিকিউই তুমি ক্লাসে পড়ানো স্লাইড থেকে পেয়ে যাবা। তাহলে এই কাহিনী কে বলছে? কেপলারে বলছে। কেপলার বলছে এই কথা। গুড। এর একটু দেখো, কোন অবস্থানে পৃথিবীর বেগ সবচাইতে কম? দেখো এখানে হচ্ছে সূর্য, এটা হচ্ছে সান, সূর্য। এন্ড এখানে তোমার এমন একটা পথ দেখানো হয়েছে। সো এখানে তোমার একটা অবস্থান হচ্ছে সি, একটা অবস্থান হচ্ছে তোমার ডি, একটা অবস্থান হচ্ছে তোমার বি, আর একটা অবস্থান হচ্ছে তোমার এ। বলছে কোন অবস্থানে পৃথিবীর বেগ সবচাইতে কম, মানে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে এই বৃত্তাকার পথে রোটেট করতেছে, বুঝছো? তাহলে কোন অবস্থানে? এ অবস্থান, বি অবস্থান, সি অবস্থান, ডি অবস্থান। পৃথিবী যদি সূর্যকে কেন্দ্র করে চারদিকে রোটেট করে, কোন অবস্থানে পৃথিবীর বেগ সবচাইতে কম? নরমাল ফর্মুলা আমরা জানি কি, ভি ইকুয়াল রুট জিএম বাই আর প্লাস এইচ। সো ভি এর সাথে আর প্লাস এইচ এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। ভি এর সাথে আর প্লাস এইচ এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। সো যেখানে দূরত্বটা অনেক বড় ওখানে বেগের মান সবচেয়ে কম। তো এখানে দেখো এই দূরত্বটা অনেক ছোট, এই দূরত্বটা অনেক ছোট, এই দূরত্বটাও ছোট, কিন্তু এই দূরত্বটা কিন্তু অনেক বিশাল। এই বিন্দু থেকে দূরত্বটা অনেক বড়। সো যেখানে দূরত্বটা অনেক বেশি ওখানে বেগের মান কি? সবচাইতে কম। দূরত্ব যেখানে অনেক বেশি বেগের মান সেখানে অনেক কম। এটা সবাই বুঝতে পারছো কিনা জানাও? এটা কি সবাই বুঝতে পারছি ভাইয়া? এইটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও তো। সবার ক্লিয়ার না এটা? এটা সবাই হোপফুলি বুঝতে পারছি। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ঠিক আছে? এগুলা পারা যায়। দুইটা বস্তুর মধ্যে দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান, তো দূরত্ব অর্ধেক করলাম, আমরা জানি f সমানুপাতিক 1/d²। সো দূরত্ব অর্ধেক করলাম, দ্যাট মিন্স 1/2 হোল স্কয়ার। দূরত্ব অর্ধেক করলাম, f এর মান কি দাঁড়াবে? 1/1/4, তার মানে 4। তাহলে কত গুণ? 4 গুণ। মহাকর্ষ বলের মান কত গুণ বাড়বে? 4 গুণ বাড়বে। দূরত্ব অর্ধেক করছি, মহাকর্ষ বলের মান 4 গুণ
বাড়বে, ঠিক আছে, 4 গুণ বাড়বে। ওকে, আচ্ছা। এরপর দেখো সূর্য হতে গ্রহের গড় দূরত্ব আর পর্যায়কাল টি হইলে কোনটা সঠিক? তো আমরা তো জানি যে থার্ড ল, প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। তো এটা তো অনেকবার পড়াইছি তাই না? টি স্কয়ার সমানুপাতিক কত? এই যে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, ইজি। তো এমসিকিউ এগুলাই। তো তোমরা যদি একটা চ্যাপ্টার ক্লাস প্রপারলি করো, লেকচার স্লাইড যদি প্রপারলি দেখো, তাহলে তোমাদের আর ভুল হওয়ার কোনো কায়দা নাই, ঠিক আছে? পারবাই পারবা, পারবাই পারবা। কেপলারের সূত্র, এই যে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, এগুলো তো পারবা, ঠিক আছে, এগুলো পারা যায়। চাঁদের বায়ুশূন্য স্থানে স্থির অবস্থা হতে একটা পালক আর একটা সীসার বলকে ফেলা হলো। বায়ুশূন্য স্থান মানে নো এয়ার, পালকের ত্বরণ সীসার বলের চাইতে বেশি, সীসার বলের সমান, সীসার বলের চাইতে ছোট নাকি 9.8? বায়ুশূন্য স্থান, একটা লোহার বল আর একটা পালক। তো গ্যালিলিওর ফার্স্ট ল কি বলে? পরন্ত বস্তু সূত্র কি বলে? স্থির অবস্থা হতে মুক্তভাবে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তো তার মানে একটা পালক আর একটা লোহার বলকে বা সীসার বলকে একই সাথে যদি ফেলো, তাহলে ওরা যদি 2-3টা কন্ডিশন মেনটেন করে, যেমন স্থির অবস্থা হতে বিনা বাধায়, বাতাসের কোনো বাধা থাকবে না, বায়ুশূন্য স্থান, বাতাসের বাধা নাই, মুক্তভাবে পরন্ত বস্তু, এমন যদি হয়, তাহলে দুইটা বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে দুইটা বস্তু কখন সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে? যখন দুইটা বস্তুর ত্বরণ একই হয়। তার মানে দুইটা বস্তুর ত্বরণ আসলে কি? সমান। পালকের ত্বরণ আর সীসার বলের ত্বরণ কি হবে? সমান হবে। সমান হলেই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সো এখানে আরো অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে ভাইয়া আজকের ক্লাসের স্লাইডে। সো আজকের ক্লাসের স্লাইডে যে এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউ গুলো তোমরা বাসার মধ্যে বসে কমপ্লিট করে ফেলবা। আর যদি কোনো এমসিকিউতে কোনো প্রবলেম হয়, আমাদের ডাউট সলভ সেগমেন্ট আছে, জাস্ট স্ক্রিনশট দিবা, সলভ হয়ে যাবে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা তাহলে এখানে আমি শেষ করছি। আশা করি আজকের ক্লাসে তোমাদের যা যা পড়ালাম সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। তোমাদের আগামী মঙ্গলবার এটার উপরে একটু